বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে, মুক্ত আকাশ খানে হে আমার নীলকে রে। আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছে স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি আপনাদের সবার পরিচিত সেই 60 দশকের জনপ্রিয় শিল্পী খুরশিদ আলম, যিনি তার জীবনের প্রায় 80টি বসন্ত পার করেছেন। জনাব খুরশিদ আলম, প্রথমে আপনাকে শ্রদ্ধা জানাই, এনটিভির পক্ষ থেকে স্বাগত জানাই। 80 বছর তো হয়ে গেল, তরুণ বলবো এখনো? না না না, এখন তো অবশ্যই বয়স তো অনেক হলো। আপনাকে অনেক ধন্যবাদ এবং এনটিভি অনেক ধন্যবাদ যারা দেখছেন। আর 80 বছরও হলো, মানে সত্যি কথা বলতে কি যে আমার মনে হয় যে আল্লাহ পাকের কাছে একটা জিনিসই চাই, যেন সবার কাছে দোয়া চাই এবং আল্লাহ পাকের কাছে দোয়া চাই যে আমি যেন সুস্থ থাকতে পারি এবং যতদিন জীবিত থাকবো ততদিন যেন আপনাদের পছন্দের গান গেয়ে শোনাতে পারি। হ্যাঁ, আমি এই জন্য তরুণ বলছিলাম ওই অর্থে যে কণ্ঠের তারুণ্য তো এখনো প্রবাহমান। না না, এটা আল্লাহর অশেষ মেহেরবানি এবং প্রত্যেকের দোয়া আমার জন্য। প্রত্যেক লোক, যারা দর্শক আমার আছেন, যারা আমার ভক্ত আছেন, তারা ডেফিনেটলি দোয়া করেন এবং আল্লাহ আমাকে সেইভাবেই সুস্থ রেখেছে। এই 80-তে এসে এখন কি মনে হয় বাংলাদেশের সঙ্গীতের যে অঙ্গনটা সেটা কোন স্তরে রয়েছে? আমাদের যে সময় ছিল 60, 70, 80, 90 যেটা ছিল, সেটা আমি বলবো যে আমাদের স্বর্ণযুগ ছিল। এখন যারা নতুন প্রজন্ম আসছেন তারা অত্যন্ত মেধাবী। সেটা আমাদের পুরুষ সিঙ্গার হতে পারেন, মহিলা সিঙ্গার হতে পারেন, মেয়ে শিল্পী কিংবা পুরুষ শিল্পী যারা আছেন অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত আমি বলবো যে সোবার। কিন্তু খালি আমার একটাই দুঃখ লাগে যে আমরা যে সমস্ত লোকজনের সান্নিধ্যে আসার সুযোগ সুবিধা হয়েছিল, সুরকার, গীতিকার, পরিচালক, প্রযোজক, সেরকম লোকজনের সঙ্গে এদের যোগাযোগটা হওয়ার সুযোগ হচ্ছে না। হলে বোধহয় আরও ভালো করতো। আমার আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমাদের যে নতুন প্রজন্ম আসছে তারা অনেক সুন্দর সুন্দর গান করে এবং আমরা যে আমার ব্যক্তিগতভাবে আমার ব্যাপারে বলতে পারি যে আমি একটা গান হয়তো 3-4 দিন শিখতাম, তারপর আমি সেটা সিনেমাতে গাইতাম। এখনকার যারা নতুন প্রজন্ম আসছে তারা আহ, মানে গান শিখে শিখে হয়তো 10-15 মিনিট শিখলো, আবার আধা ঘন্টা 1 ঘন্টা গেয়ে ফেল। এটা তাদের কৃতিত্ব এবং আমি তাদের জন্য অনেক দোয়া করি। আগামীতে তারা আমাদের শূন্যস্থান পূরণ করবে বলে আমি বিশ্বাস করি। অন্য দেশগুলোতে দেখা যায় যে প্রবীণ শিল্পীদেরকে অসামান্য সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশে এটা দেখা যায় যে মৃত্যুর পরে রাষ্ট্র কখনো আহ, পদক দিলেও দেয়। এই বিষয়টাকে আপনি কি চোখে দেখেন? সত্যি কথা বলতে কি, আমাদের যে আমরা সবাই বলি মঞ্চে যখন ভাষণ ভূষণ দিই, তখন বলি যে আমাদের সংস্কৃতি যারা ধারক বাহক তাদেরকে যদি দেশবাসী কিংবা সরকার যদি আহ, শ্রদ্ধা না করে, ভক্তি না করে, তাহলে তারা মানে আর যেটা আমি বলতে চাচ্ছি যে আমাদের যে দেশের সংস্কৃতি উন্নতি হয় না সে দেশ কখনো উন্নতি লাভ করতে পারবে। আমাদের যেটা অসুবিধা হয়েছে যে আমি যখন গান বাজনা ঢুকেছিলাম তখন যারা আসছিলেন এক এক ঝাঁক আমি বলবো যে সৈয়দ আব্দুল হাদি সাহেব, তারপরে ফেরদৌসী আপা, সোরাব ভাই, সুতিন্দর সিনহারা কি হবে আগামীতে, তাদের পরিণামটা কি হবে এটা কিন্তু চিন্তা করেন, তাদের দেশকে দেওয়ার জন্য চিন্তা করেন। জব্বার ভাই, বশির আহমদ সাহেব, মাহমুদ নবী সাহেব, ইনারা যে আসছেন এনারা নিজে। তারপর আমরা আসলাম, আমাদের পরে যারা আবার হলো যে আপনার যারা আসলেন তারাও চেষ্টা করলেন, কিন্তু এখন যারা আসছে সে দেশে আমি সারা পৃথিবীব্যাপী আমি যতটুকু জানি আর কি, পাকিস্তান, ভারত এবং আরও বিভিন্ন রাষ্ট্রে যারা সঙ্গীত শিল্পী থাকেন, যারা অভিনয় করেন, তাদের প্রত্যেকের ব্যাপারে রয়্যালটি সিস্টেম আছে। তা আমি ব্যক্তিগতভাবে বুঝাতে সরকারকে যেটা বলতে চাই যে আমি যে 60 থেকে 80 থেকে 90 পর্যন্ত যে গানগুলি গেছি, এই গানগুলি যদি রয়্যালটি যদি দেওয়া হতো, সঠিকভাবে দেওয়া হতো, তাহলে হয়তো সরকারের কাছে আমরা কোনো টাকা পয়সা মানে করুণার করতে হতো না। কিন্তু যেহেতু রয়্যালটি দেয় না, এই জন্য হয়তো অনেক শিল্পী ইচ্ছা না থাকার সত্ত্বেও হয়তো সরকারের কাছে হাত পাতে কিংবা সরকারের সাহায্য চায়। তা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে যদি সরকার এই দিকে একটু দৃষ্টি দেয়, যে খেলোয়াড়, গীতিকার, সুরকার, যন্ত্রশিল্পী যারা আছেন, অভিনেতা অভিনেত্রীদের যদি একটু রয়্যালটির সিস্টেম করতো, তাহলে হয়তো
আগামীতে সরকারকে আর এটা নিয়ে চিন্তা করতে দিই, কারণ তো আমার নিজের গানের পয়সাটা আমি পেতাম না। এখন এটা কিভাবে করে সারা পৃথিবীর ব্যাপী করে, এটা একটু দেখলে শিল্পীদের অন্তত এই অভাবটা থাকে না। এখন তো এআই সবকিছু গ্রাস করে নিচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা 1 মিনিটে গান হয়ে যাচ্ছে, এবং আপনার সুরটাকে ধরিয়ে দিলেই সেই সুরে গান হয়ে যাচ্ছে লিরিক্সের উপরে। কতটা চ্যালেঞ্জ মনে করছেন এই সময়টাকে? অবশ্যই চ্যালেঞ্জ, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দেশে, অন্তত আমাদের দেশে না, ভারতেও এটা আছে, কিন্তু যারা মূল শিল্পী, হুম। যারা সুরকার, গীতিকার, তারা ওই নিজের চেষ্টায় যে জিনিসটা বের করে সেটাকে রাখার চেষ্টা করবে বলে আমি বিশ্বাস করি। এআই অবশ্যই এটাকে সারা পৃথিবী গ্রহণ করতেছে আস্তে আস্তে, আমরাও গ্রহণ করব, কিন্তু যাই বলেন নিজে করে যেটা আনন্দ পাওয়া যায় ওটা এআই অতটা আনন্দ পাওয়া যায়। এই যে 80 বসন্ত অতিক্রম করলেন জীবনের, তারপরে এখনো আলহামদুলিল্লাহ অনেক সুঠাম। রহস্য কি? মানে হ্যাঁ, কাউকে ধরতে হচ্ছে না, একাই হাঁটা চলাফেরা করছেন। আল্লাহর কাছে আমার আমি দেখেছি যে আমার বন্ধু বান্ধব যারা আছেন, কেউ হয়তো বিছানায় শুয়ে আছেন, কেউ হাসপাতালে আছেন, এখন পর্যন্ত আমার যে অবস্থা হয় না, এটার জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, এবং সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সেরকম অবস্থা না ফেলে। তো জীবনাচারটা কেমন কেমন শিল্পীর জীবনাচার সকাল থেকে রাত অবধি? একটা রুটিন মতো আর কি। সকালে উঠে মানে আমরা যারা সৈয়দ আব্দুল হাদি ভাই, ফেরদৌসী রহমান, আমি নিজে, তারপরে আমাদের রফিকুল আলম, লিনুবিলেরা, সবাই যারা জীবিত আছে, শওকত হায়াত খান, তারা একটা জিনিস আল্লাহর কাছে সবসময় চাই যেন সুস্থভাবে সুস্থভাবে যেন আমরা জীবনযাপন করতে পারি, এবং মৃত্যু তো হবে, মরতে তো সবাইকেই হবে, আগে আর পরে, এটাই যেন খুব দুঃখজনক না হয়। এটা সবার কাছে দোয়া থাকবে, আল্লাহর কাছে এটা দোয়া চাই আমি। জীবন নিয়ে কোনো অপূর্ণতা, আক্ষেপ? হ্যাঁ, অপূর্ণতা করা উচিত না, অবশ্যই। অপূর্ণতা ডেফিনেটলি আছে, কম বেশি সবার কম বেশি থাকে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটার ভিতরে আমি অনেক সুক্রিয়া, বেশি আশা করা উচিত। কেমন বাংলাদেশ চান? সবচেয়ে ব্যাপার হলো যে আমরা যেটা চাই যে আমাদের যে প্রজন্ম, নতুন প্রজন্ম আসবে, তারা যেন শিক্ষায়, দীক্ষায়, খেলাধুলায়, গান, সঙ্গীতে, অভিনয়ে সব দিক দিয়ে পারদর্শী হবে, দেশটাকে যেন অন্তর দিয়ে ভালোবাসে, এবং এইটার ভিতর যেন মেকি ভাবটা না থাকে। 60-এর দশক থেকে শুরু করে মুক্তিযুদ্ধেরও অনেক পর পর্যন্ত আগে সঙ্গীতের চর্চা হতো প্রায় বাড়িতেই, নাচ গান হতো, কিন্তু দেখা গেল যে এমন একটা সময় আসলো যে সেখানে সঙ্গীত বিদ্যালয় পড়িয়ে দেওয়া হচ্ছে, সঙ্গীতকে ধর্মের বিপরীতে টানা হচ্ছে। এই বিষয়টাকে কি করে দেখেন? আমি যেটা মনে করি যে আমার ব্যক্তিগত খুব বেশি ডিপে যাওয়া উচিত না। আমি যেটা মনে করি যে মোবাইলটা এসে বোধহয় বেশি ক্ষতি করেছে, সারা পৃথিবীতে ক্ষতি করেছে। যে উন্নত দেশগুলি কিন্তু এখন সেই তাদের যারা 16 বছর কিংবা 17 বছর, ইভেন 19 বছর, রিসেন্টলি বোধহয় ফ্রান্সে বোধহয় বন্ধ করে দিল যে 19 বছরের আগে কেউ মোবাইল ফোন ইউজ করতে পারে। তা আমাদের দেশ ফেসবুক ব্যবহার করতে পারবেন না, বিশেষ করে। ব্যক্তিগত মনে হয়, তা আমাদের দেশেও এইভাবে বাচ্চা কাচ্চাদের যতটুকু পারা যায়, যে কিছু গার্জিয়ান থাকে যে মোবাইল ফোন দিয়ে খেলাধুলা, খাওয়া দাওয়া সব দেখা, এটা যতটুকু পারা যায় সেই বাচ্চাদেরকে বিরত রাখা উচিত বলে আমি বিশ্বাস করি। আপনার প্রিয় গানের দুটো লাইন যদি দর্শকদের একটু শোনান। না, আমার প্রিয় গান বলে না, আমার সত্যিকারে আমার জীবনের প্রথম যে গানটি গেয়েছিলাম, এটা তো সবারই যেরকম একটা বাবার প্রথম ছেলে মেয়ে, ল্যাংড়া লুলা যাই হোক না কেন, সেটাই আপন হয়, সেরকম আমারও যেরকম আগন্তুক ছবিতে আমি জীবনের প্রথম গান গেয়েছিলাম। গীতিকার ছিলেন আমার চাচা ডক্টর আবুহুদুর রহমান সাহেব, এবং আমি আজকে খুশিতে আলম হওয়ার পিছনে যাদের সবচেয়ে বেশি অবদান আছে তার ভিতরে একজন আজাদ আমার সাহেব, এবং উনি আমাকে এই গানটিতে, আমার মনে হয় না ওনার যত শ্রম ছিল সব দিয়ে উনি এই গানটা করেছেন। আর তারপরে আলম ভাই, তারপরে আনোয়ার পারভেজ, সুবল দাস, তারপরে আলাউদ্দিন আলী, আলী হোসেন সাহেব, ইনারা আমাদেরকে অনেক ইউজ করছে বিভিন্নভাবে, নিজের এক সিকোয়েন্স তৈরি করে তারা গান করেছেন, এবং তাদেরকে সেই ব্যাপারে এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ। তো আমি সবচেয়ে যে আমি বললাম, আবারও বলি যে বাবা আমার প্রথম সন্তান বলে, তো আমি ওই গানটা দিতেলাম, বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে, মুক্ত আকাশ খানে এ আমার নীল কেড়ে, ও পাহাড় ও নদী বলে দাও কি নিয়ে থাকি,
এ ব্যথা হৃদি ঢেকে রাখি বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে। তো সেই আগন্তুককে প্লেব্যাক করার পর কি মনে হচ্ছিল কখনো যে এই আগন্তুক সেদিন বাংলাদেশের একজন সেরা শিল্পী হবে? না, আমি সেরা, আমি সেরা কখনোই না। আমি যেটা ব্যক্তিগতভাবে, বিশেষ করে আমাদের যারা সিনিয়র আছেন, সৈয়দ আব্দুল হাদী সাহেব, মোহাম্মদ আব্দুল জব্বার, বশির ভাই, মাহমুদুল নবী সাহেব, খন্দকার ফারুক আহমদ, মোহাম্মদ আলী সিদ্দিকী, শওকত হায়াত খান, রফিকুল আলম, রথীন্দ্রনাথ, এরাও ভালো করেছে প্রত্যেক। সেরা এর ভিতরে অবশ্যই শ্রোতাদের কাউকে আমাকে বেশি পছন্দ করে, কেউ হয়তো জব্বার ভাইকে পছন্দ, এটা থাকবে। তো নিজে আমি কখনো মনে করি যে আমি সেরা। তবে আর আমার একটাই যে আমার হয়তো আমি 10টা গান করেছি, সেই 10টার ভিতরে 6টা গান হয়তো জনপ্রিয়তা পেয়েছে, আর 4টা হয়তো পায়নি। এটাই আমার খুব আনন্দিত করে। শিল্পী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা, এবং আপনারা দেশের গান শুনবেন এবং বাংলাদেশের গান শোনার চেষ্টা করবেন, কারণ আপনারা যদি না শোনেন তারা এই শিল্পীরা কোথায় যাবে। এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এতক্ষণ কষ্ট করে দেখেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরই প্রিয় শিল্পী খুরশিদ আলম। চেষ্টা করবো আগামীতে নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির করতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন।